13ই জুন। আজ সকালের ঘটনাটা আমার কাজের রুটিন একেবারে তছনছ করে দিল। কাজটা অবশ্যই আর কিছুই না, আমার যাবতীয় আবিষ্কার বা ইনভেনশনগুলো সম্বন্ধে একটা প্রবন্ধ লিখছিলাম সুইডেনের বিখ্যাত কসমস পত্রিকার জন্য। এ কাজটা এর আগে কখনোও করিনি, যদিও নানান দেশের নানা পত্রিকা থেকে অনুরোধ এসেছে অনেকবার। সময়ের অভাবে প্রতিবারই প্রত্যাখ্যান করতে হয়েছে। ইদানিং আমার গবেষণার কাজ ইচ্ছে করেই অনেক কমিয়ে দিয়েছি। এটা ক্রমেই বুঝতে পারছি যে গিরিডির মতো জায়গায় বসে আমার গবেষণাগারের সামান্য উপকরণ নিয়ে আজকের যুগে শুধু যে আর বিশেষ কিছু করা যায় না তা নয়, করার প্রয়োজনও নেই। দেশে বিদেশে বহু তরুণ বৈজ্ঞানিক আশ্চর্য সব আধুনিক যন্ত্রপাতি হাতে পেয়ে এবং সেই সঙ্গে নানান বিজ্ঞান প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় যেসব কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। অবশ্যই আমি নিজে সামান্য ব্যয়ে সামান্য মাল মশলা নিয়ে যা করেছি তার স্বীকৃতি দিতে বৈজ্ঞানিক মহল কার্পণ্য করেনি। সেই সঙ্গে বৈজ্ঞানিকদের মধ্যেই আবার এমন লোকও আছে যারা আমাকে বৈজ্ঞানিক বলে মানতেই চায়নি। তাদের ধারণা আমি একজন জাদুকর বা প্রেতসিদ্ধ গোছের কিছু। বৈজ্ঞানিকের চোখে ধুলো দেবার নানা রকম মন্ত্রতন্ত্র আমার জানা আছে, আর তার জোরেই আমার প্রতিষ্ঠা। আমি অবশ্য এটা নিয়ে কোনো দিনই নিজেকে উত্তেজিত হতে দিইনি। আমার মধ্যে যে একটা ঋষিসুলভ স্থৈর্য ও সংযম আছে সেটা আমি জানি। এক কথায় আমি মাথা ঠান্ডা মানুষ। পশ্চিমে এমন অনেক জ্ঞানীগুণী গবেষকের সঙ্গে আলাপ হয়েছে যাঁরা কথায় কথায় টেবিল চাপড়ান বা টেবিলের অভাবে নিজেদের হাঁটু। জার্মানির এক জীবরসায়নিক ডক্টর হেলব্রোনার একবার তাঁর এক নতুন আবিষ্কারের কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে আমার কাঁধে এমন এক চপটাঘাত করেছিলেন যে যন্ত্রণায় আমাকে আর্তনাদ করে উঠতে হয়েছিল। যাই হোক, এই প্রবন্ধে একটা জিনিস বুঝিয়ে বলার সুযোগ পাচ্ছি, সেটা হলো আমার আবিষ্কারগুলো কেন আমি সারা পৃথিবীর ব্যবহারার্থে ছড়িয়ে দিইনি। তার কারণ আর কিছুই না, আমার তৈরি জিনিসগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে শক্তিশালী বা হিট সাধক, যেমন অ্যানাইহিলিন পিস্তল বা মিরাকিউরল ওষুধ বা অমনিস্কোপ বা মাইক্রোসনোগ্রাফ বা স্মৃতি উদ্ঘাটক যন্ত্র রিমেমব্রেন, এর কোনোটাই কারখানায় তৈরি করা যায় না। এগুলো সবই মানুষের হাতের কাজ, এবং সে মানুষও একটি বই আর দ্বিতীয় নেই। তিনি হলেন ত্রিলোকেশ্বর শঙ্কু। আজ ভোরে যথারীতি উশ্রির ধারে বেরিয়ে বাড়ি ফিরে কফি খেয়ে আমার লেখাপড়ার ঘরে বসে আমার 50 বছর ব্যবহার করা ওয়াটারম্যান ফাউন্টেন পেনটাতে কালি ভরে লেখা শুরু করতে যাব। এমন সময় আমার চাকর প্রহ্লাদ এসে বলল, একজন ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কোন দেশীয়? প্রশ্ন করলাম আমি। স্বাভাবিক প্রশ্ন, কারণ পৃথিবীর খুব কম দেশ আছে যেখানকার গুণী জ্ঞানীর কেউ না কেউ কোনো দিন না কোনো দিন এই গিরিডিতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করেননি। 3 সপ্তাহ আগে লিথুয়ানিয়া থেকে এসেছিলেন বিশ্ববিখ্যাত পতঙ্গবিজ্ঞানী প্রফেসর জাবলনস্কিস। তা তো জিজ্ঞেস করিনি, বলল প্রহ্লাদ। তবে ধুতি দেখলাম আর খদ্দরের পাঞ্জাবি। কথা তো বাংলায় বললেন। কি বললেন? কথাটা অপ্রীতিকর শোনালেও স্বীকার করতেই হবে যে মামুলি লোকের সঙ্গে মামুলি খেজুরে আলাপের সময় নেই আমার। বললেন কি, তোমার বাবুকে বলো কিসমিসের জন্য লেখাটা একটু বন্ধ করে যদি 10 মিনিট সময় দেন, কি যেন বলার আছে। কিসমিস তার মানে কি কসমস? কিন্তু তা কি করে হয়? আমি যে কসমস পত্রিকার জন্য লিখছি সে কথা তো এখানে কেউ জানে না। উঠে পড়লাম লেখা ছেড়ে। কিসমিস রহস্য ভেদ না করে শান্তি নেই।
বসবার ঘরে ঢুকে যাকে দুহাতের মুঠোয় ধুতির কোঁচা ধরে সোফার একপাশে জড়সড় হয়ে বসে থাকতে দেখলাম, তেমন নিরীহ মানুষ আর দেখেছি বলে মনে পড়ে না। প্রথম চাহনির পর দ্বিতীয়তে লক্ষ্য করা যায় এর চোখের মনির বিশেষত্বটা। এর মধ্যে যেটুকু প্রাণশক্তি আছে তার সবটুকুই যেন ওই মণিতে গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। নমস্কার তিলুবাবু। কোঁচার ডগা সমেত হাত দুটো মুঠো অবস্থায় চলে এলো ভদ্রলোকের থুতনির কাছে। কসমসের লেখাটা বন্ধ করলাম বলে মার্জনা চাইছি। আপনার সঙ্গে সামান্য কয়েকটা কথা বলার প্রবল বাসনা নিয়ে এসেছি আমি জানি আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। শুধু কসমস নয়, তিলু নামটা ব্যবহার করাটাও একটা প্রচণ্ড বিস্ময় উদ্রেককারী ব্যাপার। 60 বছর আগে আমার বাবা শেষ আমায় ডেকেছেন এই নামে। তারপরে ডাকনামটার কোনো প্রয়োজন হয়নি। অধমের নাম শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। আমার বিস্ময় কাটেনি, তাই ভদ্রলোকই কথা বলে চলেছেন। মাকড়দায় থাকি, কদিন থেকেই আপনাকে দেখতে পাচ্ছি চোখের সামনে। আর সে দেখা আর এ দেখা এক জিনিস নয়। আমাকে দেখতে পাচ্ছেন মানে? আমি প্রশ্ন করতে বাধ্য হলাম। এটা মাস দেড়েক হলো আরম্ভ হয়েছে। অন্য জায়গার লোক, অন্য জায়গার ঘটনা সব হঠাৎ চোখের সামনে দেখি। সব সময় খুব স্পষ্ট নয়, তাও দেখি। আপনার নাম শুনেছি, ছবিও দেখেছি কাগজে। সেদিন আপনার চেহারাটা মনে করতেই দেখি আপনি এসে হাজির। এ জিনিস 1.5 মাস থেকে হচ্ছে আপনার? হ্যাঁ, তা 1.5 মাসই হবে। খুব জল হচ্ছিল সেদিন, আর তার সঙ্গে মেঘের ডাক। দুপুরবেলা দাওয়ায় বসে গোলা তেঁতুলের আচার খাচ্ছি। হঠাৎ দেখি সামনে বিষাদ মিত্তিরদের বাড়ির ভেরেন্ডা গাছের পিছন দিকে একটা আগুনের গোলার মতো কি যেন ঘোরাফেরা করছে। বললে বিশ্বাস করবেন না তিলুবাবু, গোলাটা এলো ঠিক আমারই দিকে, যেন একটি জ্যোতির্ময় ফুটবল। উঠোনে তুলসীর কাছ অবধি আসতে দেখেছি, এটা মনে আছে। তারপর আর মনে নেই। জ্ঞান হলো যখন, তখন জল থেমে গেছে। আমি ছিলাম তক্তপোষে। 3টে বেড়ালছানা খেলা করছিল উঠোনে, দাওয়ার ঠিক সামনেই। সে 3টে মরে গেছে, অথচ আমার গায়ে আঁচড়টি নেই। আমাদের বাড়ির পিছনে একটা মাদার গাছ আর একটা কদবেল গাছ ছিল, দুটোই পুড়ে ঝামা। আর বাড়ির অন্য লোক, ঠাকুমা ছাড়া আর কেউ ছিলেন না। ছোট ভাই ছিল স্কুলে, সে মাকড়দা প্রাইমারি স্কুলের মাস্টার। মা নেই, বাবা ছিলেন ননী ঘোষের বাড়ি দাবার আড্ডায়। ঠাকুমার অসুখ, খাটে শুয়েছিলেন পিছন দিকের ঘরে। তার কিচ্ছু হয়নি। বর্ণনা শুনে মনে হলো বল লাইটনিংয়ের কথা বলছেন ভদ্রলোক। কচ্চিৎ কদাচিৎ এ ধরনের বিদ্যুতের কথা শোনা যায়, যেটা ঠিক বলেরই আকার ধরে কিছুক্ষণ শূন্য দিয়ে ভেসে বেরিয়ে হঠাৎ এক্সপ্লোড করে। যে বিদ্যুৎ একটা মানুষের কাছ দিয়ে যাবার ফলে যদি দেখা যায় যে সে মানুষের মধ্যে একটা বিশেষ কোনো পরিবর্তন ঘটে গেছে, তাহলে বলার কিছু নেই। কাছাকাছি বাজ পড়ে কালা কানে শুনেছে, অন্ধ দৃষ্টি ফিরে পেয়েছে, এমন খবরও কাগজে পড়েছি। প্রশ্ন হচ্ছে, এই ভদ্রলোকের শক্তির দৌড় কত দূর? প্রশ্নটা করার আগেই উত্তরের খানিকটা আভাস পেয়ে গেলাম। নকুরবাবু হঠাৎ বিড়বিড় করে বলে উঠলেন, 38889171। দেখলাম তিনি চেয়ে রয়েছেন সামনে টেবিলের উপর রাখা মার্কিন সাপ্তাহিক টাইমের মলাটের দিকে। মলাটে যার ছবি রয়েছে তিনি হলেন মার্কিন ক্রোড়পতি পেট্রস সার্কিসিয়ান। ছবির দিকে চেয়েই নকুরবাবু বলে চলেছেন, সাহেবের ঘরে একটা সিন্দুক দেখতে পাচ্ছি, খাটের ডান পাশে, ক্রসক্লি কোম্পানির তৈরি। ভিতরে টাকা, বান্ডিল বান্ডিল $100 নোট। আর আপনি যে নম্বরটা বললেন সেটা কি? ওটা সিন্দুকটা খোলার নম্বর। ডালার গায়ে একটা দাঁত কাটা চাকার মতো জিনিস,
আর সেটাকে ঘিরে খোদাই করা 1 থেকে 9 অবধি নম্বর। চাকাটা এদিকে ওদিকে ঘোরে, নম্বর মিলিয়ে ঘোরালেই খুলে যাবে সিন্ধুক। কথাটা বলে হঠাৎ একটা ভীষণ কুণ্ঠার ভাব করে ভদ্রলোক বললেন, অপরাধ নেবেন না তিলুবাবু, এসব কথা আপনার মতো ব্যস্ত মানুষের কাছে বলতে আসা মানেই আপনার মূল্যবান সময়। মোটেই না, আমি বাধা দিয়ে বললাম, আপনার মতো ক্ষমতা একটা দুর্লভ ব্যাপার। আপনার সাক্ষাৎ পাওয়াটাও একজন বৈজ্ঞানিকের পক্ষে খুবই সৌভাগ্যের কথা। আমি শুধু জানতে চাই, আমি বলছি আপনাকে, আপনি জানতে চাইছেন বল লাইটনিংয়ের সংস্পর্শে এসে আমার মধ্যে আর কি কি বিশেষ ক্ষমতা দেখা দিয়েছে, এই তো? নির্ভুল অনুমান। বললাম, ঠিক তাই। নকুরবাবু বললেন, মুশকিল হচ্ছে কি জানেন, এগুলোকে তো আর বিশেষ ক্ষমতা বলে ভাবতে পারি না আমি। মানুষ যে হাসে বা কাঁদে বা হাই তোলে বা নাক ডাকায়, এগুলোকে কি আর মানুষ বিশেষ ক্ষমতা বলে মনে করে? এ তো নিঃশ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। আমিও যা করছি সেগুলো বিশেষ ক্ষমতা ভেবে করছি না। যেমন ধরুন, আপনার ওই টেবিলটা, ওটার উপর কি রয়েছে বলুন তো? আমি ভদ্রলোকের ইঙ্গিত অনুসরণ করে আমার ঘরের কোণে রাখা কাশ্মীরি টেবিলটার দিকে দেখলাম। টেবিলের উপর একটা জিনিস রয়েছে যেটা এর আগে কোনো দিন দেখিনি। সেটা একটা পিতলের মূর্তি, যদিও খুব স্পষ্ট নয়, যেন একটা স্পন্দনের ভাব, একটা স্বচ্ছতা রয়েছে মূর্তিটার মধ্যে। দেখতে দেখতেই মূর্তিটা মিলিয়ে গেল। কি দেখলেন? একটা পিতলের ধ্যানী বুদ্ধ মূর্তি, তবে ঠিক নিরেট নয়। ওই তো বললুম, এখনও ঠিক রপ্ত হয়নি ব্যাপারটা। মূর্তিটা রয়েছে আমাদের উকিল শিবরতন মল্লিকের বাড়ির বৈঠকখানায়। একবার দেখেছিলুম। এখনকার মতো আপনার ওই টেবিলে আছে বলে কল্পনা করলুম, কিন্তু পুরোপুরি এলো না। আমি মনে মনে বলছিলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোনো জাদুকর, একমাত্র চীনে জাদুকর চিচিং ছাড়া, আমাকে হিপনোটাইজ করতে পারেনি। ইনি কিন্তু অনেকটা সমর্থ হয়েছেন। এও একরকম সম্মোহন বই কি। নকুর বিশ্বাসের একাধিক ক্ষমতার মধ্যে এটাও একটা। হিপনোটিজম, টেলিপ্যাথি, ক্লিয়ারভয়েন্স বা আলোকদৃষ্টি, এ সব কটা ক্ষমতাই দেখছি একসঙ্গে পেয়ে গেছেন ভদ্রলোক। শিবরতনবাবুর কাছেই আপনার কথা প্রথম শুনি, বললেন নকুরবাবু। তাই ভাবলুম একবার গিরিডিটা হয়ে আসি, আপনার দর্শনটাও হয়ে যাবে, আর সেই সঙ্গে একটা ব্যাপারে আপনাকে একটু সাবধানও করে দিতে পারবো। সাবধান? আগে কিছু মনে করবেন না তিলুবাবু, ধৃষ্টতা মাপ করবেন। আমি জানি আপনি তো শুধু আমাদের দেশের লোক নন, সারা বিশ্বে আপনার সম্মান। পৃথিবীর সব জায়গা থেকেই আপনার ডাক পড়ে, আর আপনাকে সেসব ডাকে সাড়াও দিতে হয়। কিন্তু সাও পাওলোর ব্যাপারটাতে গেলে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করি। সাও পাওলো হলো ব্রাজিলের সবচেয়ে বড় শহর। সেখান থেকে এখনো পর্যন্ত কোনো ডাক আসেনি আমার। বললাম, সাও পাওলোতে কী ব্যাপার? আগে সেটা এখনও ঠিক বলতে পারলাম না। ব্যাপারটা এখনও ঠিক স্পষ্ট নয় আমার কাছে। সত্যি বলতে কি, সাও পাওলো যে কোথায় তাও আমি জানি না। হঠাৎ চোখের সামনে দেখতে পেলুম একটা লম্বা সাদা খাম, তার উপর টাইপ করা আপনার নাম ও ঠিকানা। খামের এক কোণে একটা নতুন ডাক টিকিট, তার উপর একটা ছাপ পড়ল, সাও পাওলো। আর সঙ্গে সঙ্গে আমার বুকটা কেঁপে উঠল। আর তার পর মুহূর্তেই দেখলুম একটা সুদৃশ্য কামরা, তাতে এক বিশাল বপু বিদেশি ভদ্রলোক আপনার দিকে চেয়ে বসে আছেন। লোকটিকে দেখে মোটেই ভালো লাগলো না। 10 মিনিট হয়ে গেছে দেখেই বোধহয় ভদ্রলোক উঠে পড়েছিলেন। আমি বসতে বললাম। অন্তত 1 কাপ কফি না খাইয়ে ছাড়া যায় না ভদ্রলোককে। তাছাড়া ভবিষ্যতে এর সঙ্গে যোগাযোগ করার কী উপায় সেটাও জানা দরকার। ভদ্রলোক রীতিমতো সসংকোচের সঙ্গে আধা ওঠা অবস্থা থেকে বসে পড়লেন। বললাম, আপনি উঠেছেন কোথায়? আগে উঠেছি মনোরমা হোটেলে। থাকবেন কদিন? যে কাজের জন্য আসা সে কাজ তো হয়ে গেল, কাজেই
কিন্তু আপনার ঠিকানাটা যে জানা দরকার। লজ্জায় ভদ্রলোকের ঘাড় বেঁকে গেল। সেই অবস্থাতেই বললেন, আমার ঠিকানা আপনি চাইছেন? এ তো বিশ্বাসই করতে পারছি না। এবার ভদ্রলোককে একটু কড়া করেই বলতে হলো যে তার বিনয়টা একটু আদিক্ষেতার মতো হয়ে যাচ্ছে। বললাম, আপনি জেনে রাখুন যে আপনার সঙ্গে মাত্র 10 মিনিটের পরিচয়ের পর একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা যে কোনো বৈজ্ঞানিকের পক্ষেই একটা আফসোসের কারণ হতে পারে। আপনি কেয়ার অফ হরগোপাল বিশ্বাস মাকড়দা দিলেই আমি চিঠি পেয়ে যাব। আমার বাবাকে ওখানে সবাই চেনে। আপনি বিদেশ যাবার সুযোগ পেলে যাবেন? প্রশ্নটা কিছুক্ষণ থেকেই মাথায় ঘুরছিল। সেটার কারণ আর কিছুই না, অতিপ্রাকৃত ক্ষমতা বা ঘটনা সম্পর্কে পশ্চিমে অনেক বৈজ্ঞানিকদের মধ্যে একটা হেসে উড়িয়ে দেবার ভাব লক্ষ্য করেছি। শ্রীমান নকুর বিশ্বাসকে একবার তাদের সামনে নিয়ে ফেলতে পারলে মন্দ হতো না। আমি নিজেও এই সন্দেহবাদীদের দলে নই। নকুরবাবুর এই ক্ষমতা আমি মোটেই অবজ্ঞা বা অবিশ্বাসের চোখে দেখি না। মানুষের মস্তিষ্ক সম্বন্ধে আমরা এখনও স্পষ্টভাবে কিছুই জানি না। আমার ঠাকুরদা বটুকেশ্বর ছিলেন শ্রুতিধর। একবার শুনলে বা পড়লেই একটা গোটা কাব্য তাঁর মুখস্থ হয়ে যেত। অথচ তিনি পুরো দস্তুর সংসারী লোক ছিলেন। এমন না যে দিনরাত কেবল পড়াশোনা বা ধর্মকর্ম নিয়ে থাকতেন। এটা কি করে সম্ভব হয় সেটা কি পশ্চিমের কোনো বৈজ্ঞানিক সঠিক বলতে পারেন? পারে না, কারণ তারা এখনও মস্তিষ্কের অর্ধেক রহস্যই উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু আমার প্রশ্ন শুনে নকুরবাবু এমন ভাব করলেন যেন আমি উন্মাদের মতো কিছু বলে ফেলেছি। আমি বিদেশ যাব? চোখ কপালে তুলে বললেন নকুরবাবু। কি বলছেন আপনি তিলুবাবু? আর যদি বা ইচ্ছেই থাকতো, আমার মতো লোকের পক্ষে সেটা সম্ভবই বা হতো কি করে? আমি বললাম, বাইরের অনেক বিজ্ঞান প্রতিষ্ঠানই কোনো বিজ্ঞানী সম্মেলনে কাউকে আমন্ত্রণ জানালে তাকে 2টো প্লেনের টিকিট দিয়ে থাকেন এবং সেখানে দুজনের থাকার খরচ বহন করে থাকেন। কেউ কেউ নিয়ে যান স্ত্রীকে, কেউ বা সেক্রেটারিকে। আমি অবশ্য একাই গিয়ে থাকি। কিন্তু আপনি যেতে সম্মত হলে? নকুরবাবু একসঙ্গে মাথা নেড়ে জিভ কেটে আমার প্রস্তাবে ঘোর আপত্তি জানিয়ে উঠে পড়লেন। আপনি যে আমার কথাটা ভেবেছেন সেইটাই আমার অনেক পাওয়া। এর বেশি আমি কিছু চাই না। আমি কিছুটা ঠাট্টার সুরে বললাম, যাই হোক, যদি আপনার দিব্যদৃষ্টিতে কোনো দিন আপনার বিদেশ যাবার সম্ভাবনা দেখতে পান তাহলে আমাকে জানাবেন। নকুরবাবু যেন আমার রসিকতাটা উপভোগ করেই মৃদু হেসে 2 হাতে কোঁচার গোছটা তুলে নিয়ে নমস্কার করে বললেন, আমার প্রণাম রইল। নিউটনকে আমার আশীর্বাদ দেবেন।